দেখেন আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে জন ডানের একটা কবিতা আমরা যদি দেখি, নাম হলো ডেথ বি নট প্রাউড। ডেথ বি নট প্রাউড মানে এখানে আমরা জন ডানের যেটা পড়ছি যে জন ডানের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি ছিল, মেটাফিজিক্যাল লাভ পয়েম ছিল তার বেশিরভাগ। ঠিক আছে, তো মেটাফিজিক্যাল লাভ পয়েম কি, যে তার লেখাগুলোর মধ্যে আসলে মেটাফিজিক কি বলতেছে যে সাধারণ যে মানুষের আইডিয়া থাকে এটা থেকে বের হয়ে যে লাভ সম্পর্কে আসলে লাভটাকে স্পিরিচুয়াল লাভ হিসেবে শো করছে। ঠিক এখানে মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু মানে থিম থাকে, আমি বলছিলাম আপনাদের যে থিমগুলো কি কি থাকে, লাভ, ডেথ, সোল, তারপর আপনার যে মৃত্যুর পরবর্তী জীবন যেগুলো এগুলো নিয়ে থাকে। ঠিক জন ডান যে শুধু মেটাফিজিক্যাল লাভ পোয়েটই ছিলেন এমন না, সে রিলিজিয়াস পোয়েটও ছিলেন, মানে ধর্মীয় কবিও ছিলেন, মানে ধার্মিক ছিলেন। তো সে তার লাইফে 19টা সনেট লিখছিল। আবারও বলি, সে তার লাইফে 19টা সনেট লেখছে, যেটাকে বলা হয় হলি সনেট। ঠিক আছে, মানে প্রত্যেকটা সনেট গুলাই কি গডের প্রতি ইয়া জানায়। এই সনেট গুলাতে সে রিলিজিয়াস ফ্যাক্টর গুলা শো করছে এবং এর মধ্যে তার সনেটের সিরিজে ছিল 19টা কবিতা। কি বলছি, তার সনেট, হোলি সনেট। তার এই সনেটের সিরিজটাকে কি বলা হয় আমি এটাকে একটু বলে দিই, যে হোলি সনেট অর হোলি সনেট or divine meditations। এইটা ছিল ধরেন তার সনেটের সিরিজের নাম। ঠিক আছে, এই সিরিজের 19টা, এখানে কয়টা কবিতা ছিল, 19টা কবিতা ছিল, মূলত রিলিজিয়াস কবিতা ছিল। তো সনেট তো আমরা চিনি, তো এই 19টা সনেটের মধ্যে একটা সনেট হলো ডেথ বি নট প্রাউড গেল। এই সনেটটাকে সনেট 10 নামেও পরিচিত। কি নামে? সনেট 10। মানে 19টা সনেটকে সে সিরিয়াল করছিল। এই সিরিয়ালের মধ্যে এই ডেথ বি নট প্রাউড সনেটটা সিরিয়ালের মধ্যে পড়ে যায় 10 নম্বরে। তো এটার নাম হলো সনেট 10। এবার আসো নামটা একটু বুঝি। ডেথ বি নট প্রাউড মানে কি? এখানে ডেথ, মৃত্যুকে বলা হচ্ছে। তার মানে মৃত্যুকে বলছে যে তুমি কি অহংকার করার কিছু নাই। আমরা যদি দেখি মৃত্যুটাকে আসলে সে পার্সোনিফাই করছে, মানুষের মতো করে ইউজ করছে। তো পার্সোনিফিকেশন মানে কি, যে লাইফলেস থিং গিভেন আর ইমেজারি লাইফ, যে আসলে এই ডেথটা কোনো আসলে লাইফ টাইফ এগুলো তো কিছুই নাই, আমরা কি কল্পনা এটাকে মানুষের কোয়ালিটি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু ডেথটাকে আসলে এভাবে বলতেছে মৃত্যু তোমার অহংকার করার কিছু নাই, এরকম আর। তো এখানে মূলত আসলে মৃত্যুটাকে একটা মানুষের মতো করে ব্যবহার করছে, তো পার্সোনিফাই করছে। ঠিক আছে, তো ডেথ বি নট প্রাউড এই কবিতাটার নাম কেন? দেখো কবিতার নাম তো অনেক রকম হয়, যেমন সনেট 10 কেন হয়েছে, এইটা কেন হয়েছে, এইটাকে একটু বোঝার চেষ্টা করি। যেই কবিতাগুলার নাম কবি দিয়ে যায় না, মানে যেই কবিতার নামগুলা কবিরা দেয় না, ওই কবিতার প্রথম যে লাইনগুলা হয় বা প্রথমের অর্ধেক লাইনটা কি হয়ে যায়, কবিতার নাম হয়ে যায়। ঠিক এইরকম এই সনেট 10 হয়তো সে নিজেও দিয়ে জানে, আসলে এগুলো লেখছে অনেক আগে, সে মারা যাওয়ার পর পাবলিশড হয়েছে। আমরা যদি দেখি মেটাফিজিক্যাল পয়েন্টসটা কিন্তু ফেমাস হয়েছে কখন, ওই যখন জন ড্রাইডেন কয়েন করছে। আমরা যদি দেখি ডক্টর স্যামুয়েল জনসন, মানে প্রায় 18 সেঞ্চুরিতে তারা জনপ্রিয় হয়েছে। তারা বাইচা থাকতে তাদের এগুলা জনপ্রিয়তা পায় নাই। আমরা যদি দেখি এই কবিতাগুলা সে মারা যাওয়ার পর পাবলিশড হয়েছে। তো সে যে লেখা গেছে এগুলো আসলে সিরিয়াল করছে অন্যজনরা। তো সিরিয়াল করে যখন এগুলার নাম খুঁজে পায় নাই, তখন এই নামটা দিয়ে দিছে ডেথ বি নট প্রাউড, আর এগুলার সাজায় দেখছে এটা সনেট 10। তো এইভাবে এগুলার নাম আসছে। ক্লিয়ার? তো এই ব্যাপারটা আগে আমরা বুঝলাম যে আসলে এটা কিভাবে আসছে। ঠিক আছে, মূলত সর্বপ্রথম আমরা একটু বেসিক ইনফরমেশন গুলো জানি, তারপর এগুলোর মধ্যে যাব। ওকে, দেন এই সনেটটা আমরা যদি দেখি সে লেখছে 1609 সালে। আমরা যদি তার লাইফ ডিউরেশন দেখি তাহলে বুঝবো যে সে 1631 সালে মারা যায়। তো সে এটা লেখছে 1606 সালে, মানে 1609 সালে লেখছে, এবং ফেব্রুয়ারি থেকে অগাস্ট মাসের মধ্যে সে এটা লেখছে। তো এটা এখন পাবলিশড হয়েছে কখন? আমরা যদি দেখি পাবলিশড হয়েছে তার মারা যাওয়ার 2 বছর পর, 1633 সালে।
তার যে বইটা বের হয়েছিল সংস অফ সনেট, ওই বইটার মধ্যে এই কবিতাটা পাবলিশ হয়েছে। তাহলে আমরা দেখলাম পাবলিশ হয়েছে কই, এই সনেটটা কিসের মধ্যে পড়ে, হলি সনেটের সিরিজে পড়ে। এটা কোন বইয়ে পাবলিশ হয়েছিল, কোন বইয়ের সাথে, যে সংস অফ সনেটের সাথে। আমরা যদি দেখি কত সালে, 1633 সালে। এটা লেখা হয়েছে কত সালে, 1609 সালে। তো এই আমরা জানলাম একটু বেসিক। এবার আসো এই সনেটের রাইম স্কিমটা কি। মূলত আসলে ছোট ছোট কবিতাগুলায় সনেট গুলোতে রাইম স্কিম। এখন সনেটের সংজ্ঞাটা কি এটা তো আমরা জানি, যে মূলত যেই সনেট গুলোতে আয়াম্বিক পেন্টামিটার ইউজ করা হয়, যে একটা লাইনের মধ্যে কয়টা মিটার থাকবে, 5টা মিটার থাকবে, এবং মিটারের কম্বিনেশন কি থাকবে, আনস্ট্রেস স্ট্রেসের কম্বিনেশন, এগুলাকে বলা হয় আয়াম। আর এই আয়াম যখন একটা লাইনে 5টা থাকে সেটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। তো এগুলো আমরা জানি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে আসছি, এগুলো ডিটেইলস না বললেও হয়, তো এগুলো আর বললাম না। আমরা যদি এটা রাইম স্কিম দেখি, বলতেছে প্রথমে এই সনেটটা ফর্মটা আছে না, সনেটের ফর্ম কিন্তু আমরা জানি অনেকগুলো আছে, ইটালিয়ান, ইংলিশ, মানে কি পেট্রার্কান, শেক্সপিয়ারিয়ান সনেটের ফর্ম আছে। তো মূলত এই সনেটের ফর্ম মানছে হলো শেক্সপিয়ারিয়ান সনেটের ফর্ম, বুঝছো স্টাইলটা। যে শেক্সপিয়ারিয়ান সনেটের কি ছিল, 3টা কোয়াট্রেন ছিল, একটা কাপ্লেট ছিল। কোয়াট্রেন মানে কি 4 লাইন করে এক একটা স্ট্যানজা, মানে কি এক একটা প্যারায় কয় লাইন করে, 4 লাইন করে। আমরা যদি দেখি এখানে প্যারা আছে এরকম 4 লাইন 4 লাইন, এরকম কয়টা, 3টা প্যারা থাকবে, আর একটা কাপলেট থাকবে, মানে একটা 2 লাইনের থাকবে। এই হলো মোট 14 লাইনের কবিতা। এগুলা এই প্যাটার্নটাকে, এই ফর্মটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান ফর্ম। ঠিক আছে, তো তুমি যদি দেখো যে 3টা কোয়াট্রেন, একটা কাপলেট, এটাকে বলা হচ্ছে কি শেক্সপিয়ারিয়ান ফর্ম। কিন্তু সমস্যা হইছে এই জন ডান করছে কি মিলাই ফেলছে, সে মডার্ন সনেট লিখে ফেলছে। সে কি করছে, ফর্ম ফলো করছে শেক্সপিয়ারিয়ান, কিন্তু রাইম স্কিম ফলো করছে আবার পেট্রার্কানের। আমরা যদি দেখি এটার রাইম স্কিম ছিল এরকম, এ বি বি এ, এ বি বি এ। আমরা যদি দেখি সি ডি ডি, লাস্টের দুইটা কি ছিল, আমরা যদি দেখি সিই, এমন ছিল রাইম স্কিমটা, যে আব্বা আব্বা করছি নাকি, আচ্ছা আব্বা আব্বা করছি, এরকম টাইপের ব্যাপার হলো এরকম। তো এই যে রাইম স্কিম গুলা, এইটাকে বলা হয় কিসের, পেট্রার্কানের রাইম স্কিম, এবিবিএ এবিবিএ, সিডিই সিডিই এরকম। কিন্তু সে ফর্ম, যে ধরো কোয়াট্রেন, এখানে 4টা স্ট্যানজা, এ বি বি এ। আমরা যদি দেখি পেট্রার্কান সনেটে এবিবিএ মিললে হলো অক্টেভ, মানে প্রথম 8 লাইনে থাকে, এবং সিডি এইটা কি থাকে, শেষের 6 লাইনে থাকে, সেস্টেট। কিন্তু এই কবিতার মধ্যে সে এবিবিএ একটা স্ট্যানজা, এবিবি আরেকটা স্ট্যানজা, মানে কোয়াট্রেন 4 লাইনের, আবার সিডিডিসি আরেকটা স্ট্যানজা, এবং লাস্টের এই ই হলো তোমার আরেকটা স্ট্যানজা দিছে, এই যে এরকম এ বি বি এ, এ বি বি এ, ঠিক আছে, সি ডি ডি ই সি, আর শেষে 2টা প্যারান দিছে এইটা ই। তাহলে তোমার প্যাটার্ন ফলো করছে কার, শেক্সপিয়ারিয়ানের, কিন্তু রাইম স্কিম ফলো করছে কার, ইটালিয়ান পেট্রার্কান সনেটের। এইটুকুটা মাথায় রাখবা, যে লেখার সময় এটা দিলে কি ইনফরমেশনটা আরো ভালো হয়। ঠিক আছে, এইভাবে মূলত তুমি তোমাদের প্রশ্নগুলোতে ডিটেইলসে যখন ব্যাখ্যা লিখবা সেটা লিখবা, কারণ থার্ড ইয়ারে বড়, এখন লেখা তো তোমার অটোমেটিক বড় লিখতেই হবে। ঠিক আছে, তোমাদের লেখা তো বড় লিখতেই হবে। এখন লেখা বড় কিভাবে লিখবা, দেখা গেছে তুমি যদি একটা ব্রড কোশ্চেন লেখো, সেখানে তুমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মতো 5 পেজ করে লেখো, তাহলে কিন্তু নাম্বার এমনিতেই পাবা না। তো তোমাকে কিভাবে লিখতে হবে, তোমার এখানে 7-8 পেজ অ্যাট লিস্ট লিখতে হবে। ঠিক আছে, এখন এত লেখা কোথায় পাবা, একটু একটা সনেটের ভিতরে কি আসতে পারে। তো শুরুটা তোমার এইভাবে করতে হবে, যে ইট ওয়াজ রিটেন ইন এত সাল, পাবলিশড ইন এত সাল, কোন বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যে। আমরা যদি দেখি এখানে মূলত ফর্ম ফলো করছে শেক্সপিয়ারের, কিন্তু রাইম স্কিম ফলো করছে কার, পেট্রার্কানের। তো এই যে ইনফরমেশন গুলো কিন্তু তোমার এক্সট্রা আসে। ঠিক আছে, এবং এটাকে কি বলা হয়, হলি সনেট বলা হয়। হলি সনেট সিরিজের 10 নম্বর কবিতা। তো যাই হোক, এই হলো আসলে আমাদের প্রথমে আমরা জানা নিলাম ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ইনফরমেশন গুলা। এবার আমরা কবিতায় আসি। তো তোমাদের যে বইটা পড়াইতাম, তো এক ছোট ভাইয়ের নাকি পরীক্ষা, নাকি তোমাদের হয়তো কি ভাইবা নাকি বলে, নাকি সিটি পরীক্ষা শুরু হয়েছে, আমার বই নিয়ে গেছে। তো
তো একটা বই ছিল অল ইন অল, এটা থেকে মোটামুটি আমরা পড়ি। তোমাদের কাছে যে বইটা আছে সেটাই বের করো, ডেথ বি নট প্রাউড। এখন আমরা কবিতায় লাইন বাই লাইন আলোচনা করব। এখন তোমরা এই ব্যাপারটা বুঝছো কিনা সেটাকে আমি এবার কিভাবে কনফার্ম করব। ব্যাপার হলো যে এখানে মূলত কমেন্টগুলো শো করে না, ঠিক আছে? তো তোমরা একটু কষ্ট করে মেসেঞ্জারে, হ্যাঁ মেসেঞ্জারে একটু বলো যে তোমরা বুঝছো কিনা, এই জায়গাটা ক্লিয়ার কিনা। এগুলা কিন্তু এক্সট্রা ইনফরমেশন, যে কোনো কবিতার শুরুতে এই ইনফরমেশন গুলো লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা কবিতায় আসি। হ্যাঁ, কবিতাটা শুরু করি। আচ্ছা, ব্যাপার হচ্ছে যখন ওই ক্লাসে এগুলো পড়ানো হয়, আপনাদের তো লাইভ ক্লাসে পড়ানো হয়, তো দেখা গেছে আপনাদের একদিকে সুবিধা কি যে এক এক দিন এক একটা টপিক শেষ হয়ে যায়। কিন্তু যখন আমরা ক্লাস নিই, তো দেখা গেছে অফলাইনে থাকলে এরকম হয় যে ধরেন আজকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতেছি, এখন স্টুডেন্ট হলো 20 জন। তো 20 জনের মধ্যে কয়েকজন মনে করেন এইটার জিনিস বুঝে নাই, এটার ব্যাখ্যা ওইটার ব্যাখ্যা করাইতে করাইতে অর্ধেক জায়গায় একদিন পড়াইতে, আর বাকি অর্ধেক লাগে আরেকদিন। এরকম এক একটা ক্লাস 3 দিন 4 দিন নেওয়া হয়। আর অনলাইনে হতে ভালো হয়েছে কি একটা ক্লাস একদিনই হয়ে যায়, ঠিক আছে? 50 মিনিট 60 মিনিট বা 1 ঘন্টার মধ্যে একটা ক্লাস হয়ে যায়, ঠিক আছে? আর এমনি ক্লাসে তো 50 মিনিট সময় থাকে, ঘন্টা বেড়ে যায়। 50 মিনিটের ভিতরে গিয়া ধরেন তাদের সাথে কথা বলা কিছু 10 মিনিট, আসার আগে 10 মিনিট ফাইজলামি, এরপরে পড়ানোর মাঝখানে তো কত কোশ্চেন আসি, ঠিক আছে? ডান এমন ছিল অমন ছিল। আচ্ছা যাই হোক, এবার আসেন ডেথ বি নট প্রাউড। এটা মানে কি বলছে? আসলে এখানে ডেথকে পার্সনিফাই করা হয়েছে, যে মৃত্যু তোমার গর্ব করার কিছু নাই। যে আমরা যদি দেখি মৃত্যুটা কি করে আসে, আমাদেরকে নিয়ে যায়, তো মৃত্যু কি চিন্তা করে যে আমি যত বড় বড় মানুষ আছে এরা আমার কাছে ধরাশীল। তো মৃত্যু নিজেকে নিয়ে কি করে গর্ব করে। তো এখন সেই জায়গায় এই জায়গায় বলতেছে যে ডেথ বি নট প্রাউড, ডেথ বি নট প্রাউড। কথাটা হবে এরকম, ডেথ বি নট প্রাউড। আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে ডেথটাকে কি করা হচ্ছে, তোমার পার্সনিফাই ডাকতেছে সে। ডেথ মৃত্যু তোমার অহংকার করার কিছু নাই। তার মানে এখানে কি হইলো, এটা যদি শুরুতে কাউকে ডাকা হয় সেটাকে আমরা কি বলি? আমরা কিন্তু আগেও বলছি, তাই না? আচ্ছা, ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে এটাকে, যখন কাউকে আইডেন্টিফাই করে যখন কথা বলে সেটাকে কি বলে, এটা কিন্তু আগের ক্লাসেও বলছি। তো এটাকে এখন আর বলবো না, এটাকে তোমরা লিখে রাখবা, ঠিক আছে? আশা করি পারবা। কারণ তাকে যখন ডাকা হয়, একটা মানুষকে যখন অ্যাড্রেস করা হয়, সেটাকে আমরা কি বলি, এটা কিন্তু গত ক্লাসে বলছি। তো এখানে মূলত আসলে মৃত্যুকে ডাকছে প্রথমে, ডেথ বি নট প্রাউড, তোমার গর্ব করার কিছু নাই। কি বলতেছে? দো, যদিও, সাম হ্যাভ কল্ড দি মাইটি অ্যান্ড গ্রেটফুল। কি বলছে? দো, যদিও, সাম হ্যাভ কল্ড দি, কিছু মানুষ তোমাকে বলে। দি মানে কি? আর্কাইক ফর্ম। আবারও বলি, দি মানে কি? যেগুলো জানেন না এগুলো বলি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই দিটা কিন্তু আর্কাইক ফর্ম। অতীতে এটাকে দি হিসেবে ইউজ করতাম। আমরা যখন এখন ইউ কি বলি, সাবজেক্ট হিসেবে ইউ কাজ করি। ইউ কি করি, অবজেক্ট হিসেবে কাজ করাই। আমরা যদি দেখি ইউর লেখি পসেসিভ নাউনের পূর্বে বসে, আমরা যদি দেখি ইউরস লেখি, ঠিক আছে? যে দিস পেন ইজ ইয়োর্স, এই কলমটা তোমার, এইটার ক্ষেত্রে ইয়োর্স বলি। আবার আমি যখন বলি দিস ইজ ইয়োর পেন, এই জায়গায় বলি ইয়োর, কারণ এটার পরে নাউন বসে, ঠিক না? আবার এটা কি অবজেক্ট হিসেবে বলে না, আই লাভ ইউ। আর এটা কি বলে, ইউ আর এ গুড গার্ল। তো এইটাকে অতীতে লেখা হতো, এই ইউ কে লেখা হতো দাও, ঠিক আছে? দাও আর এ গুড গার্ল। এইটাকে বলা হতো দি, আই লাভ দি। এটাকে বলা হতো দাই, দাই পেন, তোমার কলম, ইউর পেন। এটাকে বলা হতো, তুমি যদি দেখো, দাইন, দিস পেন ইজ দাইন, এরকম ছিল। তো এগুলাকে আর্কাইক ফর্ম বলা হয়। তো এখানে অনেক ফিগার অফ স্পিচ আছে। আসলে থার্ড ইয়ারে ফিগার অফ স্পিচ চায় না, বাট তাও আসলে পয়েমগুলো পড়াইতে গেলে ওই যে এতদিনে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের ডিটেলসে পড়াইতে গিয়ে আইসা পড়ে মধ্যে এই অবস্থা।
যাই হোক, আমি এত ইয়েতে যাবো না। বলতেছে দাও দো সাম হ্যাভ কল্ড দি মাইটি এন্ড ড্রেডফুল, যে তুমি প্রথমে বলতেছে মৃত্যু তোমার এত গর্ব করার কিছু নেই, যদিও কিছু মানুষ তোমাকে অনেক শক্তিশালী মনে করে, শক্তিশালী এবং ভয়ঙ্কর মনে করে, ফর দাও আর নট সো, কিন্তু তুমি আসলে তা নও। বলতেছে ফর দাও, দাও মানে কি ইউ, ইউ আর্ট মানে কথা হলো আর, ইউ আর নট সো। এই দুই লাইন আগে একটু বুঝি। ডেথ বি নট প্রাউড, তুমি গর্ব করো। দো সাম হ্যাভ কল্ড দি মাইটি এন্ড গ্রেটফুল বাট দাও আর নট সো, যে তুমি আসলে গর্ব করার কিছু নাই। কিছু মানুষ হয়তো তোমাকে অনেক শক্তিশালী, অনেক ভয়ঙ্কর বলে, কিন্তু আসলে তুমি তা নও। মৃত্যুকে বলতেছে, এখানে আসলে মূলত জর্ডানের ওপিনিয়ন জানাচ্ছে। ঠিক আছে, তার মানে এইটা একটা লিরিক্যাল পয়েন্ট। আমরা জানি লিরিক্যাল পয়েমগুলো কয়েক রকম হয়। লিরিক্যাল পয়েম কি, যেই পয়েমগুলোতে পার্সোনাল ফিলিং, থট এইগুলো শেয়ার করা হয়। তো এখানে জর্ডান মূলত আসলে নিজের পার্সোনাল ফিলিং, এই জিনিসগুলো শেয়ার করতেছে। ঠিক আছে, তো এই পয়েমটা একটা লিরিক্যাল পয়েম। লিরিক্যাল পয়েমের মধ্যে অনেকগুলো আছে, যেমন ওড, সনেট, এগুলা লিরিক্যাল পয়েম, স্পেশালি সনেট। তো এই লাইনটাও তুমি দিতে পারো যে ইট ইজ আ লিরিক্যাল পয়েম স্পেশালি সনেট। ঠিক আছে, এই জিনিসটা দিবা। যাই হোক, প্রথম দুই লাইন গেল। তো প্রথম দুই লাইনে যদি তুমি আরো ফিগার বিসপিস করতে চাও, প্রথমে পার্সনিফিকেশন, ডেথরে মানুষের মতো কোয়ালিটি দিছে। তারপর বি নট প্রাউড, কম্পেয়ার করছে, ঠিক না, মেটাফোর টাইপের, যে মানুষ যেমন এই প্রাউড ফিল কারা করে, মানুষরা করে, এখানে ডেথরে বলা হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ওই ফিগার বিসপিস না বলি, ফিগার বিসপিস আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারি, সেটাকে স্কিপ করলাম, কারণ থার্ড ইয়ারে ফিগার বিসপিস চাইও না, এই কারণে আমি এটাকে স্কিপ করলাম। আচ্ছা, তারপরে বলতেছে ফর দোজ হুম দাও থিঙ্ক দাও ডোস্ট ওভারথ্রো, বলতেছে ফর দোজ হুম দাও থিঙ্কেস্ট দাও ডো, এখানে ডোস্ট বলতে ডো বুঝাইছে, ওভারথ্রো বলতেছে তুমি মনে করতে পারো, দোজ কিছু মানুষদের কি, থিঙ্কেস্ট তুমি চিন্তা করতে পারো যে কি করতেছো, দাও ডো ওভারথ্রো তাদেরকে মেরে ফেলতেছো। তুমি তুমি মনে করতেছো কিছু মানুষদের তুমি কি করতেছো, মেরে ফেলতেছো। ডাই নট, তারা আসলে মরে না। তুমি কি মনে করতেছো যে তুমি একজনের ধরতে মেরে ফেলতেছো, আসলে তারা মরে না। বলতেছে ডাই নট, তারা আসলে মরে না। পুর ডেথ, আরে বেচারা মৃত্যু, আসলে তুমি আসলে কি ভাবো। বলতেছে আরে বেচারা মৃত্যু, এরা আসলে মরে না। নর ইয়েট কাস্ট দাও কিল মি, তুমি এখন পর্যন্ত আমারই মারতে পারো নাই। মৃত্যুরে বলতেছে যে তুমি কি মনে করো কিছু মানুষদের তুমি মেরে ফেলতেছো, তুমি এই চিন্তা ভাবনা করতেছো। আরে বেচারা মৃত্যু, তুমি তো এখন আমারই মারতে পারো না, তুমি এত গর্ব কেন করতেছো, আমারে মারো। আসলে জন দান মূলত আসলে নিজের মতো, আসলে কবিরা তো আসলে নিজেদের হাই ইমাজিনেশন দিয়ে লেখে আর কি। আচ্ছা যাই হোক, পরে বলতেছে, এই হলো চার লাইন আমাদের। মূলত চার লাইনে কি বলছে আমরা যদি একটু দেখি, চার লাইনে আসলে মৃত্যুকে বলতেছে যে তোমার কেউ পাবে, তুমি আসলে এমন নও, তুমি এখন আমারই মারতে পারো না, বেচারা মৃত্যু, এরকম টাইপের কথা বলতেছে। ঠিক আছে, আচ্ছা পরে বলতেছে ফ্রম রেস্ট এন্ড স্লিপ হুইচ বাট দাই পিকচার, বলতেছে ফ্রম রেস্ট এন্ড স্লিপ হুইচ বাট দাই পিকচার, বলতেছে দাই পিকচার বি মাচ প্লেজার, বলতেছে ফ্রম রেস্ট এন্ড স্লিপ, মানুষ যেমন রেস্ট করে, বিশ্রাম নেয়, ঘুমায়, ঠিক আছে, তুমি আসলে ওই রকমই। বলতেছে হুইচ বাট দাই পিকচার বি মাচ প্লেজার, মানুষ যেমন ঘুমায়, রেস্ট নেয়, তুমি যেটা করো এটা আরো বেশি ভালো করো। কারণ কি, মানুষ যখন ঘুমায় তার কি করতে হয়, বিশ্রাম নিলে উঠতে হয়, যাইতে হইব, ঠিক আছে, কাজ করতে হইব, ওঠার একটা ঝামেলা থাকে। তো তুমি এলে এটার থেকেও প্লেজার, তুমি আসলে এটার থেকেও প্লেজার। কারণ কি, তুমি যখন ঘুম পাড়া তখন মানুষের টেনশন থাকে না আমার উঠতে হইব, মানে এমন আছে যে ঘুম না হইলে আমরা দেখা গেছে একটা টেনশনে থাকি, আমার উঠতে হইব, এই কাজটা করতে হইব, তখন দেখা গেছে ঘুমের মধ্যেও টেনশনে থাকি। তো তুমি মৃত্যু আইসা বলে তো আর মানুষের টেনশন নেই, সে একবারে শুয়ে পড়ে। তো এখানে মূলত আসলে এই কথাটা বোঝাচ্ছে। তারপর বলতেছে দেন ফ্রম দি, তোমার কাছ থেকে মাচ মোর মাস্ট ফ্লো, তোমার কাছ থেকে মানুষ আরো বেশি ভালো বিশ্রাম পায়। তুমি মনে করতেছো মানুষদের মারতেছো, আসলে কিছু না, মানুষ যেমন ঘুমায়, বিশ্রাম নেয়, তুমি আসলে এই কাজটাই করাইতেছো। তুমি এই যে মানুষকে মারতেছো, এরা আসলে একটু বেশি ঘুমাইতে পারতেছে। আচ্ছা
তো বলতেছে and soonest our best man with the do go, এবং তুমি খুব দ্রুত আমাদের মধ্যে যারা ভালো মানুষ থাকে তাদেরকে নিয়ে যাও, তাদেরকে ঘুম পাড়ায় দাও। মূলত এখানে বলতেছে আমরা বলি না আরে ভালো মানুষ আগে আগে মরে যায়, তো সে বলতেছে যে তুমি আসলে আমরা যেমন ঘুমাই রেস্ট নেই, তুমি আসলে ওই কাজটা খুব ভালোভাবে করো, মানুষদের ঘুম পাড়ায় দাও, ঠিক আছে, এবং যারা ভালো মানুষ থাকে তাদেরকে তুমি তাড়াতাড়ি ঘুম পাড়াও, তাদেরকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, এই কথাটা বলতেছে। তারপরে বলতেছে কি রেস্ট অফ দেয়ার বোনস এন্ড সোলস ডেলিভারি, বলতেছে কি যে তারা আসলে মারা যায় না, রেস্ট অফ দেয়ার বোনস, তারা মূলত তাদের যে আসলে বডিটা আছে, বোনস বলতে আসলে বুঝাচ্ছে মানুষের বডিটা, এটা একটা মেটাফর ইউজ করছে, হ্যাঁ, বোনসটাকে আসলে মানুষের বডিটা বলতেছে, যে তারা মূলত নিজেদের বডি থেকে রেস্ট নেয়, বের হয়ে যায়, এবং কি করে বলতেছে এন্ড সোলস ডেলিভারি, এবং তাদের আত্মাটাকে মূলত ডেলিভারি দেওয়া হয়, যে তুমি ডেলিভারি বয়ের মতো কাজ করো। সে ঘুমাইছে, তাদের এই যে সোল, তাদের যে হাড্ডি সার আছে, তাদের যে দেহ আছে, এদের থেকে তুমি কি করো আত্মাটাকে নিয়ে ডেলিভারি করে দাও। এখানে মূলত আসলে ব্যাপার হয়েছে যে বাইবেলের একটা ইয়া আনছে, রেফারেন্স আনছে, যে বাইবেলে দেখবা বা আমাদের ইসলামিক ধর্মে আছে, বাট সে তো তাদের তো খ্রিস্টান, তাদেরকে বাইবেল দিয়ে পড়াইতে হয়। তো আমরা কি জানি যে আমাদের ইয়ার কিন্তু মৃত্যু নাই, তাই না, আমাদের পরবর্তী জীবন আছে। ঠিক খ্রিস্টিয়ান বাইবেলে এরকম আছে, সোলস ইজ মানে ইমমর্টাল, ঠিক আছে, যে এটার কোনো মৃত্যু নাই, সোলের কোনো মৃত্যু নাই, ঠিক আছে। তো মূলত আসলে তুমি ডেলিভারি বয়ের কাজটা করো, যে মানুষ কি করে এই যে ভালো মানুষদের তুমি ঘুম পাড়া দাও তাড়াতাড়ি, তুমি কি মনে করো তাদেরকে মেরে ফেলছো, আসলে তারা মরে নাই তো, তুমি তাদের বডি থেকে সোলটা নাও এবং ডেলিভারি করে দাও, কোথায়, পরকালে। মূলত তুমি এখানে ডেলিভারির কাজটা করো, তুমি এত অহংকার কি করো, তুমি কাজ করো ডেলিভারির মতো, এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যাও, এটা তুমি অহংকার করো, তুমি মেরে ফেলছো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাও বলতেছে শেষ, এখানে 8 লাইন শেষ। পরে বলতেছে দাও আর স্লেভ এট ফেট, বলতেছে দাও, আর্ট আছে, আর্ট মানে আসলে আর্কাইক ফর্ম, অতীতের প্রাচীন ফর্ম আর্ট লিখতো, তো বলতেছে দাও আর স্লেভ টু ফেট, মূলত তুমি হলো ভাগ্যের কৃতদাস, ভাগ্য তোমারে যা করায় তুমি তাই করো, মূলত আসলে তোমার কোনো পাওয়ার নাই, তুমি মূলত আসলে কৃতদাস। কার কৃতদাস? ভাগ্যের, ফেইটের। মানুষের লাইফে ভাগ্যে লেখা থাকে এই সময় মারা যাবে, তুমি ওই সময় জাস্ট মাইরা ফেলো, তুমি এমন না যে নিজের মর্জি মতো আসছো মেরে ফেলছো, তুমি কি ভাগ্যের কৃতদাস, ভাগ্য যা বলতেছে তুমি তাই করতেছো, মানে একটা আছে যে দাসের মতো কাজ করতেছো ভাগ্যের। বলতেছে স্লেভ টু ফেট, বলতেছে চান্স, তুমি চান্সের স্লেভ, বলতেছে কিংস এন্ড ডেসপারেট ম্যান, বলতেছে কি তুমি মূলত ভাগ্যের কৃতদাস, তুমি সুযোগের কৃতদাস। সুযোগ কি? মানুষই যে গাড়িতে যাচ্ছে, রাস্তাতে হাঁটতেছি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইতে পারে, মারা যেতে পারে, এই যে সুযোগটা খোঁজো তুমি, তো তোমার যদি সুযোগ না আসে, মানুষ যদি অ্যাক্সিডেন্ট না করে, তুমি মারবা কিভাবে? তো তুমি আসলে কি সুযোগেরও দাস। কিং স্লেভ, কিং স্লেভ মানে কি, যে বলতেছে রাজারা কি করে হুকুম দেয় মানুষকে মারা, তো তুমি কি এইটার আশায় বসে থাকো, যখন হুকুম দেয় তখন গিয়ে মারো, তুমি অযথা গিয়ে কাউরে মারতে পারতেছো না। তাহলে কি বললো যে আসলে মৃত্যুটা আসলে স্লেভ, কৃতদাস, কাদের? বলতেছে ফেইটের, ভাগ্যে লেখা থাকলেই তুমি মারতে পারবে, এর আগে মারতে পারো না, তো তুমি আবার কিসের এত অহংকার করো? রাজারা যদি অনুমতি দেয় আরে মেরে ফেলো, তখন গিয়ে তুমি নিতে পারো। যখন বাই চান্স কেউ অ্যাক্সিডেন্ট করলো বা বাই চান্স কোনো কেউ বৃষ্টি খাইলো, তখন গিয়ে তুমি কি করো? তাকে মারতে পারতেছো। তো তুমি আসলে কি, তোমার নিজের তো কোনো পাওয়ার নাই, তুমি আসলে কৃতদাসের মতো, দাসের মতো কাজ করতেছো, ঠিক আছে? চিন্তা কি দেখছো? আচ্ছা, এরপরে বলতেছে দা এন্ড ডো উইথ পয়জন, এবং তুমি এই কাজগুলা কিভাবে করো? তারা বলতেছে যে তুমি যে কৃতদাস, তোমার কোনো পাওয়ার নাই, এবং তুমি যে নিয়ে মানুষের গলা টিপা মারো এমনও না, তোমার মারার কোনো ইয়া নাই, তোমার ওয়েপন্স আছে কিছু, ওয়েপন্স মানে কি, অস্ত্র আছে যেগুলো মানুষ মারো। অস্ত্রগুলা কি কি? বলতেছে উইথ পয়জন, বিষ দিয়ে মানুষের মারো। ওয়ার, যুদ্ধের সময়, যুদ্ধ করার সময় তুমি ওই সময় মানুষকে মারো, যুদ্ধের মাধ্যমে মারো। এন্ড সিকনেস ডুয়েল, এবং যখন মানুষ অসুস্থ হয় তখন তুমি তারে মারো। তুমি কি যে হুট করে নিয়ে মানুষকে মেরে ফেলছো এমনও তোমার কিছু নেই, কোনো কোয়ালিটি নেই। মানুষ অসুস্থ হলে মারা যায়, মানুষ যুদ্ধে গেলে মারা যায়, ঠিক আছে, এই ব্যাপারগুলো তো এখানে ওয়েপন্স হিসেবে কাজ করাইছে। বলতেছে এবার কি বলতেছে, এন্ড পপি অর চার্ম ক্যান মেক আস স্লিপ অ্যাজ ওয়েল। বলতেছে এন্ড পপি, বলতেছে তুমি তো আমাদের ঘুমের কাজটা করো। বলতেছে পপি, পপি মানে কি? পপি ফুড মানে এটা আসলে নেশা,
পপি ফুল গুলো দিয়া ওই যে সিগারেট মিগারেট এগুলো বানায়, নেশার কাজ করে। বলছে পপি এবং চার্মস, চার্মস এরকম পপি অর চার্মস বলছে যে দুইটাই আসলে পাতা টাইপের, হ্যাঁ, এগুলো নেশার কাজ করে। বলতেছে এন্ড পপি অর চার্ম ক্যান মেক আস স্লিপ অ্যাজ ওয়েল। এই যে পপি আর যে চার্ম ফুলগুলো আছে বা এই যে নেশাদ্রব্য জিনিস আছে, এগুলো আমাদের কি করে, ঘুমকে বাড়ায় দেয়। যারা আসলে টেনশনে থাকে তারা নেশা আসক্ত হয়, ঠিক না? নেশা আসক্ত হলে কি হয়, তারা বিশ্রাম নেয়, মানে ঘুমের একটা অন্য দুনিয়া চলে যায়। তো ঠিক তুমিও ওদের মতোই কাজ করো। তোমার আলাদা কোয়ালিটি কি, যে ওরা যেভাবে মানুষের নেশা আসক্ত করে অজ্ঞান করে দেয়, ঠিক তুমি আইসা কি করো, মানুষ ওই ঘুমই পাও। তারা এইগুলা খায় যেভাবে ঘুমায়, তুমি আইসা কি করো, এইগুলার মধ্যেই কাজ করো। তোমার মধ্যে বিশেষত্ব কি আছে? আচ্ছা, এরপরে বলতেছে এন্ড বেটার দেন ডাই স্ট্রোক। এবং এই যে পপি ফুল এগুলা খাইয়া মানুষ কেন খায়, টেনশনে থাকে। এগুলা খাওয়ার পরে কি হয়, মানুষ ঘুমায়, তাই না? তো এটা খাওয়ার পরে যখন মানুষ ঘুমায়, তো বলতেছে ওই ঘুম থেকে তুমি আরো বেটার কাজ করো। বেটার কাজ কি তোমার মেম? আচ্ছা, তো এখানে মূলত আসলে বলতেছে পপি ফুল বা এই নেশা আসক্ত হলে মানুষ কি করে, ঘুমায় যায়, তাই না? তো বলতেছে এই যে এই জিনিসগুলা যতটা কাজ করে মানুষের, এর থেকে ভালো কাজ তুমি করো। বলতেছে তুমি যখন মানুষের ধরো, যখন মানুষ তুমি মনে করো যে মানুষের মেরে ফেলছো, আসলে মানুষ এই নেশা আসক্ত হয়ে যতটা বেশি ঘুমায় আরামদায়ক পায়, তুমি যখন ধরো তাদের এইটা আরো বেশি তাদেরকে কি দেয়, প্লেজার দেয়। এই কথাটা তারা মূলত এইটা বুঝাইছে। আসলে লাইন তো একটা ব্যাপার কি, আসলে কবিতা পড়লে একটু ডিপলি মিনিং এক্সাম্পল দিয়ে পড়লে বোঝা যায়। লাইন কিন্তু আমি যেভাবে বলতেছি হুবহু কিন্তু ওই তোমরা যারা অনেকে আছে যে ওই সাথে বাংলা মিনিং পড়ো, বাংলা মিনিং এর সাথে কিন্তু পড়লে আইডিয়াটা পাবা না। আসলে সে যেভাবে বুঝাইতে চাইছে সেভাবে বোঝানোর চেষ্টা করতেছে, হ্যাঁ। তো বলতেছে কি, আবার লাইনটা পড়ি, এন্ড পপি অর চার্ম ক্যান মেক আস স্লিপ অ্যাজ ওয়েল এন্ড বেটার দেন ডাই স্ট্রোক। এবং তোমার যে ডাই স্ট্রোকটা আছে, তুমি যে কাজটা করো, এই পপি ফুল এইগুলোর থেকে আরো ভালো কাজ করো। তাহলে তুমি কি একটা নেশার মতোই তো কাজ করতেছো। তুমি এত প্রাউড ফিল কেন করতেছো আমি বুঝি না। তোমার মধ্যে কোনো আলাদা কোয়ালিটি নেই, শুধু শুধু মানুষ তোমারে ভয় পায়। তুমি আরো ভালো কাজ করতেছো, ডেলিভারি ম্যানের মতো কাজ করতেছো, কৃতদাসের মতো কাজ করো। তোমার যোগ্যতা কি? তোমার কোনো যোগ্যতা নাই। তুমি ভাগ্যের ওই দাস, তুমি কিং যা বলে কিং এর দাস। এরপরে তুমি মানুষের মারতে গিয়ে নিজেও মারতে পারো না, ওয়েপন ইউজ করতে হয়। তোমার কি ওয়েপন? পয়জন ইউজ করতে হয়, যুদ্ধ ইউজ করতে হয়, তারপর কি হয়, মানুষ মারা যায়। তো এই জিনিসগুলো বলতেছে। বলতেছে হোয়াই সুয়েলস দাও দেন। সুয়েল মানে কি, আসলে গর্ব করা। তাহলে কেন, হোয়াই, কেন সুয়েলস দাও দেন, তুমি কেন তাহলে এত গর্ব করতেছো, কেন নিজের এত উচ্চ মনে করতেছো? তোমার তো আসলে কোনো কোয়ালিটি নেই। কি কোয়ালিটি আছে? তুমি কৃতদাসের মতো কাজ করো, তুমি ওই নেশা আসক্ত যেগুলো হয় এইগুলোর থেকে ভালো ঘুম পাড়াও মানুষের। তো তোমার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যে তুমি এত গর্ব করতেছো নিজের নিয়ে? ঠিক আছে। আচ্ছা, তো বলতেছে আচ্ছা, বলতেছে ওয়ান শর্ট স্লিপ পাস্ট উই ওয়েক ইটারনালি। বলতেছে কি, যে তুমি যে ইয়ে করতেছো, এই সময় আমরা কি করি, ওয়ান শর্ট স্লিপ পাস্ট, বলতেছে ছোট্ট একটা ঘুমের পর আমরা কি করি, আবার জাগ্রত হই। কি, উই ওয়েক ইটারনাল, মানে কি আমরা চিরন্তন ভাবে জাগ্রত হই। মানে কি, এখানে আসলে আমরা যেমন পরকালে বিশ্বাসী না, আমরা মৃত্যুর মাধ্যমে কি হয়, আমরা এই দুনিয়া ছেড়ে পরকালে যাই। যেই দুনিয়াটায় যাই সেটা কি একদম, ওইটা আর কোনো মরণ নাই, ঠিক না? এটা তো আমরা জানি। এই যে পরকালের প্রতি বিশ্বাস, এই যে এইটা হলো মেটাফিজিক্যাল কোয়ালিটি। পরকালের প্রতি একটা বিশ্বাস আছে না এখানে। বলতেছে কি, শর্ট স্লিপ পাস্ট উই ওয়েক ইটারনালি, যে আমরা চিরন্তন ভাবে জাগ্রত হই, মানে যেখানে আর কোনো আমাদের মরণ নাই। এখানে মূলত আসলে বাইবেলের রেফারেন্স টানছে, যে বাইবেলে বিভিন্ন ইয়ে দিছে না, যে আমরা মারা যাওয়ার পরে পরবর্তীতে আমরা কি করি, ঈশ্বর আমাদের এইটা করবে, ঈশ্বর আমাদের বেহেস্ত করবে, এরকম বলি না আমরা, হেভেনে স্বর্গে নিয়ে যাবে। এগুলো আসলে তার বিশ্বাসে বলছে। তো এখানে মূলত আসলে যে পরকালের প্রতি বিশ্বাস, যে স্পিরিচুয়াল থিঙ্কিং, এগুলো কিন্তু মেটাফিজিক্যাল, হ্যাঁ, এগুলো এখানে শো করছে। এবার শেষে এসে কি বলতেছে, লাস্ট লাইন এগুলাই যে আমাদের কিন্তু আনসার। আগে বলি, এই যে প্রথম 12 লাইন যে আমরা পড়লাম, 4 লাইন 4 লাইন 4 লাইন, এই প্রথম 12 লাইনে কিন্তু আমরা কোনো সলিউশন পাইনি। শুধু মৃত্যুরে বলতেছে কেন এত প্রাউড ফিল করতেছো, কেন এত কি করতেছো। আমি কি আনসার দিছি? আমি মূলত যে তুমি এই কাজগুলো করতেছো, তোমার সাথে এটার সাথে কম্পেয়ার হয়, তাহলে তুমি কেন এত গর্ব করো?
আবার ওই জায়গায় বলতেছে তুমি এই কাজ করতেছো, তো কেন এত গর্ব করো? এখানে মূলত প্রবলেমে ছিলাম। লাস্টের 2 লাইনে এসে কি করে পুরো প্রবলেমের সলিউশনটা দেওয়া হয়। এটা কিসে? শেক্সপিয়ারিয়ান সনেটে কিন্তু, হ্যাঁ। আর পেট্রার্কান সনেটে কিন্তু প্রথম 8 লাইনে প্রবলেম নিয়ে কথা হয়, শেষের 6 লাইনে এসে সলিউশন দেয়। আর শেক্সপিয়ারিয়ান সনেটে প্রথম 12 লাইনে প্রবলেম নিয়ে কথা বলে, আর শেষের 2 লাইনে এসে সলিউশন দেয়। তো শেষের 2 লাইনে সলিউশন পাচ্ছি। সলিউশনটা কি? প্রথম লাইনটা কি? ওয়ান শর্ট স্লিপ পাস্ট উই ওয়েক ইটারনালি। ঠিক আছে, আমরা একেবারে চিরন্তন ভাবে কি হই? জাগ্রত হই। এটা মূলত আসলে কি বোঝাচ্ছে? যে সলিউশনটা দিচ্ছে। এবং লাস্টের লাইন কি বলতেছে? এন্ড ডেথ শেল বি নো মোর। এবং যখন তুমি যে আমাদের ঘুম পাড়া দেয়, যে আমরা উঠি, উঠার পরে তারপর তোমার আর কোনো অস্তিত্ব, আমাদের তোমার কোনো ভ্যালুই আমাদের কাছে থাকে না। বলতেছে কি? এই যে ডেথ শ্যাল বি নো মোর, তুমি তখন আর থাকতেই পারো না আমাদের সাথে। এই যে তুমি একবার আসছো, শেষ। এরপরে যখন আমরা জাগ্রত হই ইটারনালি, তখন তো তুমি, আমরা তো একবার চিরন্তন, সারা জীবন থাকবো। তো তখন তো তোমার কোনো কাজই নেই। তখন কি হয়? ডেথ দাউ শেল ডাই, তুমি মূলত মরে যাও। তখন তুমি আমাদের কাছে আর তোমার কোনো ভ্যালু নেই। আমরা যখন পরবর্তীতে জন্ম নেই, তখন তুমি ডেথ যে আছে, আমরা এটা শুনলে হাসবো। তুমি আসলে তখন আমাদের কাছে কোনো ভ্যালু নেই, তুমি নিজেই মরে যাও। তুমি মনে করো যে আমাদের মারো, আসলে ব্যাপার এরকম না। তুমি নিজেই আসলে মরে যাও, তোমার অস্তিত্ব তুমি হারায় ফেলো। ঠিক আছে, তো মূলত আসলে ডেথটাকে এমন করা হয়েছে পাওয়ারলেসনেস। হ্যাঁ, এখানে মূলত ডেথটা কি করে? মাঝখানে একটা কাজ করে, যে আমাদেরকে ইহকাল থেকে পরকালে নেওয়ার একটা যেই ইয়াটা আছে, এইটাকে কাজ করতেছে। তো মূলত আসলে এখানে জন ডানের রিলিজিয়াস যেই মাইন্ডটা, স্পিরিচুয়াল যেই থিঙ্কিং গুলা ডেথ সম্পর্কে, সেইটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো এটাকে একটা মেটাফিজিক্যাল রিলিজিয়াস পয়েন্ট আমরা যদি বলি, তার এটাকে হলি সনেটও বলা হয়, হলি সনেটের সিরিজের মধ্যে পড়ে। আমরা যদি বলি সে কোন স্টাইল ফলো করছে? শেক্সপিয়ারিয়ান স্টাইল ফলো করছে, কিন্তু রাইম স্কিম ইউজ করছে কিসের? ইটালিয়ান রাইম স্কিম। আমরা যদি দেখি, প্রথম 12 লাইনে এসে সমস্যা হচ্ছে, শেষের 2 লাইনে এসে কি করছে? প্রবলেম সলভিং করছে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা হওয়ার, এই জিনিসটা শেক্সপিয়ারিয়ান সনেটে হয়। কিন্তু দেখা যায় সে রাইম স্কিম ইউজ করছে পেট্রার্কানে, বাট স্টাইল ফলো করছে শেক্সপিয়ারিয়ানে। এই আমাদের কবিতা। এখন তুমি কবিতার বিভিন্ন ব্রিফ কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন গুলো পড়ে ফেলো, বাস এই কবিতাটা সলভ হয়ে যাবে। এখন দেখো, এই কবিতা পড়ার পরে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে জিজ্ঞেস করতে পারো, না থাকলে তো আলহামদুলিল্লাহ। সমস্যা থাকলে একটু ইয়াতে দাও, হ্যাঁ, মেসেঞ্জারে করো। আমরা কি কবিতাটা বুঝতে পারছি? যদি সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, যাক আলহামদুলিল্লাহ, যেহেতু বুঝতে পারছি তাহলে তো সমস্যা নাই। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটা কবিতা শেষ করবো। হ্যাঁ, আসলে একদিনে 2টা করে কবিতা কখনো সম্ভব হয় না। আমি যথেষ্ট চেষ্টা করছি যেভাবে শেষ করা যায়। ঠিক আছে, শর্ট সামারি কি আসলে মূলত এখানে মূলত ডেটটাকে, এই যে ডেট যে একটা স্পিরিচুয়াল, এই যে বলতেছে কি মেটাফিজিক্যাল মানে কি? মেটাফিজিক্যাল মানে হলো যে আসলে লাইফে মূলত এক্সিস্ট করে না, যে কি বলা যায়, কনক্রিট আইডিয়া থেকে বাইরে যাওয়া। কনক্রিট আইডিয়া কি? যেগুলোকে আমরা দেখতে পাই। এইসব আইডিয়াকে ত্যাগ করে নতুন আইডিয়া, যেমন লাভ, এগুলোকে কি দেখতে পাই? অ্যাবস্ট্রাক্ট সিস্টেম গুলা, যেমন ডেথ একটা কি অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। তো এইটাকে কি বলা হচ্ছে? যে মূলত আসলে মৃত্যুকে বলছে এই যে মৃত্যুর একটা পাওয়ারলেসনেস, যে মৃত্যু তোমার আসলে গর্ব করার কিছু নাই। তুমি আসলে কাজ করো কি হিসাবে? যে কৃতদাস হিসেবে, এই হিসাবে কাজ করো তুমি। মূলত তুমি যখন এই যে মৃত্যু যখন আসো, তখন মানুষের সাধারণভাবে যে ঘুমটা ঘুমায়, এর থেকে ভালো ঘুম হয়। তুমি আসক্ত এই যে আফিম টাফিম, যেগুলো নেশা জাতীয় জিনিস, এগুলো থেকে ভালো কাজ করো। ঠিক আছে, তুমি কৃতদাস হিসেবে কাজ করো ভাগ্যের, রাজাদের। ঠিক আছে, এবং ওয়েপন, তোমার অস্ত্র হিসেবে ইউজ করো কি? তুমি পয়জন, ওয়াল, এই জিনিসগুলো, সিকনেস, এগুলো ইউজ করো। তো তোমার আসলে কোন গুণ আছে? তোমার কোয়ালিটি, তুমি এত প্রাউড ফিল করার কি আছে? ওরা শেষের 2 লাইনে এসে মূলত পুরো সামারিটারে ব্যাখ্যা করে দিচ্ছে এক কথায়, যে বলতেছে যে মানুষ কি করে, একটা এই যে তুমি যখন আসো, আসার পর একটা ছোট্ট ঘুমের পর সে যে জাগ্রত হয়, যে মূলত এই যে পৃথিবীতে এত কষ্ট করতেছে, করার পরে তুমি আইসা এই যে মানুষের কষ্টটা কমাই দিলা, ঘুম পাড়ায় দিল, এবং মানুষ এই পৃথিবীর কষ্ট থেকে বের হয়ে এসে ঘুমাইলো।
ঘুমানোর পরে সেই যে জাগলো, ওইটা হলো তার জন্য আসলে আসল জীবন। আসল জীবন কি? আসলে আমাদের পরকালটাই হলো আসল জীবন। তো এইটার মাধ্যমে, শেষের বিলেনের মাধ্যমে এটা বুঝেছে যে মূলত শর্ট লাইফের পরে মানুষ কি জাগ্রত যে হয় ইটারনাল লাইফের জন্য, পরকালের জন্য জাগ্রত হয়। এটা মূলত আসলে বাইবেল থেকে সে রেফারেন্স করছে, ইলিজিয়ন বলতে পারো। এবং শেষের লাইনে বলতেছে যে তুমি আর এই যে যখন জাগ্রতটা হয় তখন আর তুমি আমাদের মাঝে থাকো না, যে শ্যাল বি নো মোর, তুমি আর আমাদের মধ্যে থাকো না, তুমি কি করো? মৃত্যুবরণ করো আমাদের কাছে। তোমার কোনো ভ্যালুই থাকে না, এরপরে তার যে লাইফটা পাই পরকালে তখন তার মৃত্যু আর আসেই না। তো তুমি আমাদের কাছে একেবারে মরে যাও, তো তুমি এত অহংকার করার কি আছে? তোমার তো আসলে আমার কাছে তুমি ভ্যালুলেস পারসন। ঠিক আছে, এই হলো অবস্থা।